আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। রাজ্য দেশ বিদেশের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদগুলো আপনাদের কাছে পৌঁছে দেব আমরা। শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি, তারপরে যাব বিস্তারিত খবরে। বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু হয়েছে জল্পনা, তার মাঝেই শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হলো খুনের মামলা। বাংলাদেশের মাটিতে পা রাখবার সাথে সাথে পড়বে হাসিনার হাতে হাতকড়ি। অপরদিকে বাংলাদেশে বাতিল করে দেওয়া হলো 15ই আগস্টের ছুটি। ক্রমে মুছে যাচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি। মুজিব হত্যার দিন প্রতি বিপ্লবের আশঙ্কা। বাংলাদেশ জুড়ে রাস্তায় রাস্তায় নামছে বাড়তি সেনা। বড় অঘটনের আশঙ্কা বাংলাদেশে 15ই আগস্ট। অপরদিকে শেখ হাসিনার গণভবন থেকে লুট হয়ে যাওয়া টাকার সিন্দুক উদ্ধার করল বাংলাদেশ সেনাবাহিনী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ওপিডি বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের। আরজিকর হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রবল চাপে রাজ্য সরকার। তথ্য প্রমাণ লোপাট শুরু হয়েছে, এমনটাই অভিযোগ আসছে একাধিক দিক থেকে। অপরদিকে দেশ জুড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি দপ্তর ঘেরাও কর্মসূচি কংগ্রেস নেতৃত্বের। মাধ্যমিক পাঠ যোগ্যতায় চাকরির সুবর্ণ সুযোগ। কনস্টেবল নিয়োগ হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতায়। শুরু হলো আবেদন। এছাড়াও জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় ভারী কোথায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, ওয়েদার রিপোর্টই আপনার জেলার বিস্তারিত জানাবো। তার আগে একটা কাজ করতে হবে আপনাদেরকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন আমাদের সংবাদগুলো প্রত্যেকদিন দেখবার জন্য সবার প্রথমে। আর আপনি কোন জেলা থেকে সংবাদ দেখছেন সেটা অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে। দেশে ফিরবেন শেখ হাসিনা, চলছিল জল্পনা। তার মাঝে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হলো রুজু হলো খুনের মামলা। বাংলাদেশের মাটিতে পা রাখতেই পড়বে হাতকড়া। ছাত্র বিক্ষোভের চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এবার অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় তার বিরুদ্ধে দায়ের হলো খুনের মামলা। ছাত্র বিক্ষোভ চলাকালীন রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানিকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতেই আওয়ামী লীগ সভাপতি তথা সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও 6 জনের বিরুদ্ধে হত্যার মামলা এবার দায়ের করা হলো। মঙ্গলবার ঢাকার এক আদালত সেই আবেদন গ্রহণ করে শেখ হাসিনা এবং 6 জনের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করবার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার এই আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজেশ চৌধুরী। শেখ হাসিনা ছাড়াও এই মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে আওয়ামী লীগের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশের প্রাক্তন সড়ক সেতু মন্ত্রী ওয়ায়েদুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আরও 4 প্রভাবশালী পুলিশ কর্তার বিরুদ্ধে। মামলার আবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল বাংলাদেশ পুলিশ। 19 জুলাই মোহাম্মদপুরের বসিলা এলাকায় এরকমই একটা ঘটনায় ছাত্রদের এক শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ, এমনটাই অভিযোগ। সেই সময় রাস্তা পার হচ্ছিলেন মুদি দোকানদার আবু সায়েদ, মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ এবং তার পরবর্তী নৈরাজ্যের জের এখনো পর্যন্ত বাংলাদেশ জুড়ে 580 জনের অধিক মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কি তাহলে বাংলাদেশের মাটিতে পা রাখবার সাথে সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পড়বে হাতকড়ি? সেই নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার দিন অর্থাৎ 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হতো এতদিন বাংলাদেশে। সেই ছুটি এবার 15ই আগস্টের ছুটি বাতিল করে দিল বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। 15ই আগস্ট বাংলাদেশ জুড়ে বড় অঘটনের তীব্র আশঙ্কা। নামল রাস্তায় বাড়তি সেনা। মুজিব হত্যার দিন প্রতি বিপ্লবের চরম আশঙ্কা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একছত্র নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। তবে শেখ হাসিনার বিদায়ের পর এবার কি বাংলাদেশ থেকে পুরোপুরি মুছে যাবে তার উত্তরাধিকার? ঘটনাক্রম সেই দিকেই এগোচ্ছে। হাসিনা বিদায়ের দিন দেখা গিয়েছিল এক কদর্য ছবি বাংলাদেশ জুড়ে। হাতুড়ির বাড়ি মেরে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর একের পর এক মূর্তি। আর এবার বাতিল করে দেওয়া হলো 15ই আগস্টের ছুটি। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, তবে বাংলাদেশে এতদিন ওই দিনটি পালিত হতো জাতীয় শোক দিবস হিসেবে। 1975 সালে ওই দিনেই একাংশের সেনাকর্তাদের হাতে সপরিবারে খুন হয়েছিলেন শেখ মুজিব। সেই ভয়াবহতা স্মরণেই এই দিন ছিল সাধারণ ছুটি বাংলাদেশ জুড়ে। তবে মঙ্গলবার সেই ছুটি বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। অপরদিকে এই 15ই আগস্ট দিনটিতে কেন্দ্র করেই ফের রাজনৈতিক কর্মসূচিতে ফিরতে চলেছে শেখ হাসিনার
রাজনৈতিক দল আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর হাতে তৈরি এই দল এর আগেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এদিন জানা যাচ্ছে জাতীয় শোক দিবস উপলক্ষে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অর্থাৎ বঙ্গবন্ধুর বাড়ি তথা জাদুঘরে জড়ো হবে হাজার হাজার আওয়ামী লীগ সমর্থক। কাজে ওই দিন ফের বাংলাদেশে অশান্তি সৃষ্টি হবার চরম আশঙ্কা দেখা দিচ্ছে। অর্থাৎ 15ই আগস্ট বাংলাদেশ জুড়ে প্রতি বিপ্লব অর্থাৎ কাউন্টার রেভলিউশন হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাদের বক্তব্য, বঙ্গবন্ধু মুজিবুর রহমান হত্যার দিন অর্থাৎ 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের আড়ালে ঢাকায় বড়সড় জমায়েত করে অন্তর্বর্তী সরকারকে হটানোর চেষ্টা চালাবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে আসবার পর এই প্রথমবার মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাক্রম নিয়ে এই প্রথম মুখ খুললেন হাসিনা। বিক্ষোভের নামে খুন ভাঙচুর তাণ্ডবকে জঙ্গি কার্যকলাপ আখ্যা দিয়েছেন তিনি। নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি চেয়েছেন তিনি। তাই গোটা ঘটনার তদন্ত প্রয়োজন বলে দাবি করেছেন। মঙ্গলবার হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক্স স্যান্ডেলে মায়ের বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে নাশকতা, সন্ত্রাস, হিংসায় অনেক তাজা প্রাণ ঝরছে। যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করছি। আগামী 15ই আগস্ট যথোচিত মর্যাদার সঙ্গে জাতীয় শোক দিবস পালনের ডাক দিয়েছেন শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, আপনাদের কাছে আবেদন, যথাযথ মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালন করুন। উল্লেখ্য, শেখ হাসিনার দেশত্যাগের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে হামলা চালানো হয়। ওই প্রসঙ্গ উল্লেখ করে হাসিনা বিবৃতিতে বলেছেন, দেশের স্বাধীনতার স্মৃতি বহনকারী জাদুঘরটিতেও হামলা চালানো হয়েছে। তিনি বলেছেন যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল, তাও পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। শেখ হাসিনা জানিয়েছেন, আমি দেশবাসীর কাছে বিচার চাই। অপরদিকে বাংলাদেশ গণভবন থেকে লুট হয়ে যাওয়া সিন্দুক উদ্ধার করল বাংলাদেশ সেনাবাহিনী। ছাত্রদের আহ্বানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসস্থান গণভবন থেকে লুট হওয়া মালপত্র কিছু কিছু ফেরত আসতে শুরু করেছে। এই পর্বেই আবার গণভবন থেকে লুট হওয়া টাকার বখরা নিয়ে ঝামেলার জেরে সেনাবাহিনী উদ্ধার করতে পেরেছে একটি সিন্দুক। গত 5ই আগস্ট টাকা ভর্তি ওই সিন্দুক লুট হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে সেনা এবং র্যাবের জওয়ানরা মোহাম্মদপুর থানার রায়ের বাজার বটতলা এলাকার একটি ডেরায় হানা দিয়ে সিন্দুকটি উদ্ধার করে। তাতে ছিল 8 লক্ষ টাকা। সূত্রের খবর, লুটের সময় সিন্দুকে আরও প্রচুর পরিমাণ অঙ্কের টাকা ছিল। তার মধ্যে কিছু টাকা নিয়ে একজন ঢাকার বাইরে গ্রামের বাড়িতে ইতিমধ্যে পালিয়ে গিয়েছেন। বাকি টাকা রাখা ছিল তার পরিচিত একজনের কাছে। সেখান থেকে এদিন সেনাবাহিনী 8 লক্ষ টাকা সমেত ওই সিন্দুক উদ্ধার করেছে। প্রসঙ্গত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদচ্যুত হবার পরপরই গণভবনে হামলা করে আন্দোলনকারীরা লুটপাট চালানো হয় গণভবন জুড়ে। নিশ্চিতভাবে বাংলাদেশের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে এই ঘটনার পর। বিশ্ববাসী, অনেক বাংলাদেশ নাগরিক এই ঘটনার কিন্তু প্রতিবাদ ইতিমধ্যে করতে শুরু করেছেন। স্বাধীন হওয়া বাংলাদেশে ওই দিন গণভবনে ওই দিনে লুটপাটে একটি জার্মান শেফার্ড কুকুর, হাঁস, মুরগি, পুকুরের কাতলা মাছ, মিক্সার গ্রাইন্ডার, টেবিল, সিলিং ফ্যান, এসি, ডবল ডোর ফ্রিজ, টিভি, রান্না করা খাবার, ফুলদানি শাড়ি, মহিলাদের অন্তর্বাস, এমনকি মশলার কৌটো, বাসনপত্র লুটপাট করে আন্দোলনকারীরা। একটি বড় ট্রলি সমেত শাড়ি গয়না নিয়ে পালাবার সময় সামাজিক মাধ্যমে ভাইরাল ছবিতে ধরা পড়েছেন ঢাকার একটি বিশিষ্ট মহিলা আইনজীবী। আরজিকর হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ওপিডি বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের। প্রবল চাপে রাজ্য সরকার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল গোটা রাজ্যের চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলনের মাঝে এবার সিনিয়র চিকিৎসকরা ওপিডি বন্ধের ডাক দিলেন। বাংলা জুড়ে ওপিডি বন্ধ রাখার ডাক দিল চিকিৎসক সংগঠন। আজ বুধবার রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালে আউটডোর অর্থাৎ ওপিডি পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। চিকিৎসক সংগঠনের জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস জানিয়েছে, বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত ওপিডি পুরো বন্ধ থাকছে। সিনিয়র চিকিৎসকরাও আউটডোরে কোনো রোগী দেখবেন না এদিন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তভার কলকাতা পুলিশের থেকে সিবিআই এর কাছে হস্তান্তর হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে জানা যাচ্ছে। তার আগেই বড়সড় আন্দোলনের ডাক দিলেন বাংলার
চিকিৎসকরা। এছাড়াও সেমিনার হলের 200 মিটারের মধ্যে শুরু হলো ঘর ভাঙা, প্রমাণ লোপাট হচ্ছে বলে গুরুতর অভিযোগ। চিকিৎসকদের রেস্ট রুম নেই। ওই অভিযোগের পর কলকাতা পুরসভা তৎপর হয় রেস্ট রুম বানাবার জন্যে। এবার সেই রেস্ট রুম তৈরি নিয়ে তুমুল বিতর্ক। আরজি করে সেমিনার হল লাগোয়া ঘর ভেঙে শুরু হয়েছে সংস্কারের কাজ, আর তা নিয়েই তৈরি হয়েছে চরম জটিলতা। কারণ ওই সেমিনার হলের পাশেই উদ্ধার হয়েছিল নির্যাতিতার মৃতদেহ। সিবিআই তদন্তের আগেই কেন শুরু হলো সংস্কারের কাজ? প্রমাণ লোপাটের চেষ্টা কি তাহলে? প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগেই এই মামলায় পুলিশের গাফিলতির অভিযোগ উঠেছিল, যদিও মমতা ব্যানার্জি থেকে শুরু করে সিপি বারবার জানিয়েছে তদন্ত দ্রুততার সঙ্গে হচ্ছে। এরপর মঙ্গলবার ওই মামলা সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দ্রুততার সঙ্গে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। তবে সিবিআই এই তদন্ত শুরুর আগেই শুরু হয়ে গেল রেস্ট রুম তৈরির কাজ। সেমিনার হলের মাত্র 200 মিটারের মধ্যে ঘরগুলি ভেঙে চিকিৎসকদের রেস্ট রুম তৈরির কাজ শুরু হয়েছে। তা নিয়ে শুরু হয়েছে এবার তীব্র জল্পনা। জানা যাচ্ছে ওই ধর্ষণ খুনের ঘটনাটি ঘটেছে 9 তারিখ, আর 10 তারিখ রাত থেকে ওই কাজ শুরু হয়। এতে তথ্য প্রমাণ নষ্ট করা হবে বলে অভিযোগ উঠছে। জানা যাচ্ছে তরুণীর মৃত্যুর পর আরজিকর হাসপাতালে যায় পুলিশ। সেমিনার হলে ঢুকে বুঝতে পারে সেখানে ঢোকা এবং বেরোনো চলছে তখনও। এমনকি মহিলার কাপড় সহ বিভিন্ন জিনিস টেনে সরানো হয়েছে। ঘটনার কথা জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ কেন ঘটনাস্থল ঘিরে দিল না, তাই নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা জেনেছেন তরুণী চিকিৎসকের মৃত্যুর খবর ইন্টার্নের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে। তারা হাসপাতালের ক্ষমতাশালী কর্তাকে বিষয়টি জানালে তিনি গোটা বিষয়টি দেখে নিচ্ছেন বলে জানিয়েছিলেন। সূত্রের খবর, এরপর ওই কর্তা সেমিনার হলে গিয়েছিলেন দেহ দেখতে। সেখান থেকে ফিরে এসে হাসপাতালের অন্য এক আধিকারিককে নির্দেশ দেন চিকিৎসকের পরিবারকে জানিয়ে দিতে যে তরুণী আত্মঘাতী হয়েছেন। এর প্রতিবাদ করেছিলেন এক চিকিৎসক। তিনি বলার চেষ্টা করেছিলেন তরুণী অর্ধনগ্ন ছিলেন এবং পোশাক অবিন্যস্ত হওয়ার পরেও এটা কি করে আত্মহত্যা বলা যায়। ওই কর্তা বিষয়টি পাত্তা দেননি। কর্তার নির্দেশ মতোই তরুণীর পরিবারকে ফোন করেন এক আধিকারিক। তার পরিবারকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পেছনেও যে ওই কর্তার বিশেষ ভূমিকা ছিল তা স্পষ্ট হচ্ছে। তদন্তকারীরা জানতে পেরেছেন মৃতার বাবা মাকে বসিয়ে রেখে সেমিনার হলে তথ্য প্রমাণ নষ্ট করবার চেষ্টা চলছিল। অনেকেই অভিযোগ করছেন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। এই ঘটনার পেছনে বড় কোনো মাথা থাকতে পারে। অপরদিকে গোটা দেশ জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি দপ্তর ঘেরাও কর্মসূচি নিচ্ছে কংগ্রেস নেতৃত্ব। বিরোধীদের ওপর কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে আগামী 22 আগস্ট দেশ জুড়ে ইডি অফিস ঘেরাও করছে কংগ্রেস। রাজধানী দিল্লিতে ইডির সদর দপ্তর তো বটেই, রাজ্যে রাজ্যে থাকা ইডির আঞ্চলিক অফিসগুলিও ঘেরাও করবে কংগ্রেস। মঙ্গলবার সমস্ত রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতির পাশাপাশি এআইসিসির সাধারণ সম্পাদকদের বৈঠক ডেকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এদিনের বৈঠকে উপস্থিত থেকে দলকে আরও মোদী বিরোধী কর্মসূচিতে সক্রিয় হবার নির্দেশ দিয়েছেন। গুরুতর অসুস্থ, ধর্ষণে অভিযুক্ত আসারাম বাপু চিকিৎসার জন্য 7 দিন প্যারোলে মুক্ত। মার্চ মাসে শারীরিক অসুস্থতার যুক্তি দিয়ে জামিন চেয়েছিলেন। ধর্ষণে দোষী সাব্যস্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। শেষ পর্যন্ত 85 বছরের আসারাম বাপুকে 7 দিনের জন্য প্যারোলে মুক্তি দিল রাজস্থান হাইকোর্ট। আদালত সূত্রে জানা যাচ্ছে চিকিৎসার জন্য তাকে মহারাষ্ট্রে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত 2013 সালে নিজের আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে আসারাম বাপুর বিরুদ্ধে। 2018 সালে রাজস্থানের জয়পুরের একটি আদালত আসারামকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সুবর্ণ চাকুরির সুযোগ, শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতায় আইটিবিপিতে কনস্টেবল শূন্যপদে নিয়োগ, শীঘ্রই আবেদন। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী অর্থাৎ আইটিবিপিতে চাকুরির সুযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। কনস্টেবল মেসন, কনস্টেবল ছুতার, কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল ইলেকট্রিশিয়ান পদে কর্মী নিয়োগ করছে আইটিবিপি। মাসিক বেতন 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অনলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা। এর জন্য আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম পেজে উল্লেখিত আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে আবেদনকারীদের। প্রতিটি পদের পাশে আবেদনের অপশন রয়েছে। আপনার পছন্দের বিভাগে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে। এই সমস্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক কিংবা সমতুল্য সার্টিফিকেট থাকতে হবে। সবকটি পদের জন্য প্রার্থীদের বয়স কমপক্ষে 18 থেকে সর্বোচ্চ 23 বছরের মধ্যে হতে হবে। 12 আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী 10 সেপ্টেম্বর 2024।
একেবারেই মর্মান্তিক। বোনের বাড়ি যেতে চেয়েছিলেন স্ত্রী, আর তাই চরম শাস্তি। বাইকের পিছনে পা দুটিতে দড়ি বেঁধে স্ত্রীকে রাস্তায় ঘোরালো বর্বর স্বামী। বাইকের পেছনে দড়ি দিয়ে দুপা বেঁধে রাখা হয়েছে মহিলার, আর সেই বাইকে চেপেই এগিয়ে চলেছেন এক ব্যক্তি। পাথুরে রাস্তায় ঘষা লেগে ক্ষত বিক্ষত মহিলার গোটা শরীর, রক্ত ঝরছে অঝরে। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করছেন ওই মহিলা, কিন্তু বাইক থামছে না। এভাবে টেনে হিচড়ে ঘোরানো হলো গোটা গ্রামটি। মর্মান্তিক সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি রাজস্থানের নাগৌর জেলার নহরসিংপুর গ্রামের। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মহিলা জয়সলমীরে বোনের বাড়ি যেতে চেয়েছিলেন, কিন্তু স্বামী রাজি হয়নি। তা সত্ত্বেও জেদ ধরেছিলেন ওই মহিলা এবং জোর করে বোনের বাড়ি যেতে চান। এরপরে মহিলাকে মারধর শুরু করে অভিযুক্ত। এখানেই শেষ নয়, স্ত্রীর পা দুটি বাইকের পেছনে দড়ি দিয়ে বেঁধে গ্রামের পাত্রীয় রাস্তায় টানতে শুরু করে তার স্বামী। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, রাজস্থানের ঝুনঝুনু পালি এবং নাগৌর জেলায় মহিলা কেনা বেচার, টাকা দিয়ে মহিলা কেনা বেচার প্রথা এখনও রয়েছে। মূলত মোটা টাকায় মহিলাদের কিনে বিয়ে করা হয়, তারপর খাটানো হয় দাসীর মতো। ঘরের চাষের জমিতে কাজ করানোর পাশাপাশি ইচ্ছে মতো স্বামীদের যৌন চাহিদা মেটাতে হয় তাদের। অন্যথায় কপালে জোটে অকথ্য অত্যাচার। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি 10 মাস আগেই 2 লক্ষ টাকার বিনিময়ে কিনেছিল ওই মহিলাকে। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের প্রকৃতি। কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, কেমন থাকবে আজকে গোটা বাংলার আবহাওয়া? লেটেস্ট ওয়েদার রিপোর্টটি এক নজরে দেখে নিচ্ছি। নজর রাখছি শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলি জুড়ে আজকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের 3টি জেলায় আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় আজকে বেশ কিছু স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। আপনাদের জন্য বাছাই করে তুলে আনা গুরুত্বপূর্ণ সংবাদগুলি আজকে এই পর্যন্ত। ফিরে আসছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।